বাংলাদেশ থেকে যারা ঢাকা দেখাতে চিকিৎসার জন্য বা ডাব্লিউএনটি ভিসা ইন্ডিয়া যাচ্ছেন, তাদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো ভিসা রিফিউজাল। অনেকে আছেন একবার দুইবার তিনবার চার পাঁচবার ভিসা অ্যাপ্লাই করছেন, পাচ্ছেন না। অনেকে দালালের মাধ্যমে অনেকবার অ্যাপ্লাই করছেন, ভিসা পাচ্ছেন না। নিজে নিজে অ্যাপ্লাই করছেন, ভিসা পাচ্ছেন না। আমি খুঁজে খুঁজে বের করছি ঠিক কি কি কারণে ভিসা অ্যাপ্লিকেশন বাতিল হতে পারে। যদি ইন্ডিয়ান হাই কমিশন স্পেসিফিক ভাবে বলে না তারা কি কারণে ভিসা দেয় না, তবে বিভিন্ন ফেসবুক গ্রুপে এবং বিভিন্ন ইউটিউব ভিডিও থেকে আমি দেখে মোটামুটি 30-32টা কারণ খুঁজে পাইছি যেসব সমস্যা থাকলে আপনার ভিসা আবেদন বাতিল হতে পারে। তো এই ভিডিও যারা দেখতেছেন তাদের অনেকে হয়তো আছেন বেশ কয়েকবার অ্যাপ্লাই করছেন, ভিসা পান নাই। তো আমি বলতে পারি মোটামুটি এই কারণগুলো যদি আপনি দেখেন এবং এই সমস্যাগুলো যদি আপনার অ্যাপ্লিকেশনে না থাকে, তাহলে আপনার ভিসা পেতে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আমি প্রথম যে বিষয়টা বলবো বা যে কারণটা বলবো সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে নিয়ে। আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন বা কলেজে পড়েন, আপনারা যদি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করেন, সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনি যে সালে আবেদন করতেছেন সেই সালের সেই দিনের চাইতে আপনার আইডি কার্ডের মেয়াদ যেন বেশি থাকে। ধরলাম আপনি 2024 সালে অ্যাপ্লাই করতেছেন, আপনার স্টুডেন্ট আইডি কার্ডের মেয়াদ হইতে হবে 2024 এর যে দিন অ্যাপ্লাই করতেছেন তার দিন থেকে এক মাস 2 মাস বা 1 বছর 2 বছর বেশি। এবার আপনি বলতে পারেন যে আপনি স্টুডেন্ট কিন্তু আপনার ইয়ার গ্যাপ ছিল, আপনি ফেল করছিলেন বা অসুস্থ ছিলেন, আপনার আইডি কার্ডের মেয়াদ নাই, বাট আপনি এখন স্টুডেন্ট। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি ডিপার্টমেন্ট থেকে একটা পত্রের মতো দিতে পারেন, টিচার কাছ থেকে একটা পত্রের মতো নিয়ে আসতে পারেন। অথবা কারেন্টলি যদি কোনো পরীক্ষা থাকে, ধরেন 1-2 মাসের মধ্যে কোনো পরীক্ষা আছে বা কিছুদিন আগে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার রসিদটা আপনি দিতে পারেন। অনেকেই আছেন ফটোশপ করে কি করেন, ধরেন আপনার বয়স হচ্ছে এখন 26-27 বছর, আপনি স্টুডেন্ট ছিলেন 24 বছর বয়সে, তারা কি করেন স্টুডেন্ট আইডি কার্ডের মেয়াদটা ফটোশপের মাধ্যমে বাড়াই দেন। তো ইন্ডিয়ান এম্বাসি বয়সের সাথে সে কোন সালে কোন ক্লাসে থাকতে পারে সেটা যাচাই করে দেখে, সেক্ষেত্রে আপনার ভিসা আবেদন বাতিল হতে পারে। তো এই কাজটা করা যাবে না। বা দ্বিতীয় যে কারণে ভিসা অ্যাপ্লিকেশন বাতিল হয় সেটা হচ্ছে ফেক ব্যাংক স্টেটমেন্ট। অথবা আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট দিয়েছেন সেখানে কোনো লেনদেন নাই, অথবা ব্যাংক স্টেটমেন্টের মেয়াদ হচ্ছে 3 মাস। আচ্ছা, আমি বিস্তারিত বলি। বেশিরভাগ মানুষই ভিসা অ্যাপ্লিকেশনটা করে থাকে তার আশেপাশে যে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে বা কোনো একটা এজেন্ট থেকে। তো তারা কি করে, সবাইকে একই ধরনের একটা ব্যাংক স্টেটমেন্ট নাম চেঞ্জ করে করে বানাই দেয়। তো আপনার হয়তো ব্যাংক অ্যাকাউন্ট নাই, সে আপনাকে জিজ্ঞাসা করে নাই, আপনাকে সে ফাইল রেডি করে দিছে। তো ব্যাংক স্টেটমেন্ট যেটা দেয় সেটা ইন্ডিয়ান এম্বাসি যদি সন্দেহ হয় যাচাই করতে পারে। আপনি অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সময় আপনার কাছে ব্যাংকের চেক বই চাইতে পারে, আপনার মোবাইলে এসএমএস দেখে যেতে পারে, তখনই আপনাকে রিফিউজ করে দিবে, শুধু শুধু আপনার অ্যাপ্লিকেশনের টাকাটা খরচ। তো ইন্ডিয়ান এম্বাসি যেটা নিয়ম সেটা হচ্ছে আপনাকে সর্বনিম্ন 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে এবং প্রত্যেক মাসে টুকটাক ওই অ্যাকাউন্টে লেনদেন থাকতে হবে। এমন একটা অ্যাকাউন্টে যদি আপনি দেন যেখানে আপনার 1 কোটি টাকা আছে, বাট গত 6 মাসে কোনো লেনদেনই হয় নাই, সেক্ষেত্রে আপনার ভিসা আবেদন বাতিল হতে পারে। এখানে চেষ্টা করবেন আপনি যদি কখনো ব্যাংক স্টেটমেন্ট দেন সর্বনিম্ন 6 মাসের মেয়াদ থাকতে হবে। আর ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই রিয়েল দিবেন, ফেক দিবেন না। আর ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি ধরেন আজকে ভিসা অ্যাপ্লিকেশন করছেন, আপনি জমা দেওয়ার ডেট পাইছেন 2 মাস পরে। প্রশ্ন হচ্ছে আপনি কি আজকের ব্যাংক স্টেটমেন্ট নেবেন নাকি যেদিন জমা দিবেন তার কয়েকদিন আগে ব্যাংক স্টেটমেন্ট নেবেন? অবশ্যই আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশন জমা যেদিন দিবেন তার 2-1 দিন আগে ব্যাংক স্টেটমেন্ট নেবেন এবং চেষ্টা করবেন সর্বনিম্ন 25,000 টাকা রাখতে যদি আপনি একা যান। যদি আপনার ফ্যামিলির কারোর জন্য আপনি অ্যাপ্লাই করেন, লাইক আপনি হাজবেন্ড ওয়াইফ দুজন যাবেন, সেক্ষেত্রে আপনি যদি হাজবেন্ডের ব্যাংক স্টেটমেন্ট দেন সেক্ষেত্রে চেষ্টা করবেন সর্বনিম্ন 50,000 টাকা রাখতে। বেশিরভাগ মানুষ যে জিনিসটাতে ভুল করে ভিসা অ্যাপ্লিকেশন করতে গিয়ে সেটা হচ্ছে ইউটিলিটি বিল। ধরলাম একজন মানুষের বাড়ি হচ্ছে রংপুর, যার বাড়ি রংপুর এবং সে পার্মানেন্টলি রংপুর থাকে, সে ঢাকা অন্য কোথাও কোনোদিন আসেও না, সেখানে আসবেও না, সে রংপুরেই থাকে, তাহলে তার পার্মানেন্ট অ্যাড্রেস এবং তার প্রেজেন্ট অ্যাড্রেস দুটাই হবে রংপুর, সে বিদ্যুৎ বিল জমা দিবে রংপুরে। এবার ধরলাম আপনার বাড়ি হচ্ছে গাজীপুর, আপনি থাকেন ঢাকায়, চাকরি করেন ঢাকায়, আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিবেন ঢাকায়। প্রশ্ন হচ্ছে এবার আপনি বিদ্যুৎ বিল কোন এলাকার দিবেন? আপনি অবশ্যই ঢাকার যে প্রেজেন্ট অ্যাড্রেসে থাকেন সেই অ্যাড্রেসে বিদ্যুৎ বিল জমা দিবেন এবং যে অ্যাড্রেসে বিদ্যুৎ বিল জমা দিবেন সেই অ্যাড্রেসটা আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে তুলবেন। তাহলে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে গেলে আপনাকে সর্বপ্রথম জোগাড় করতে হবে একটা বিদ্যুৎ বিল। সেই বিদ্যুৎ বিলে যেভাবে ঠিকানাটা লেখা আছে হুবহু ঠিক ওইভাবেই আপনাকে ঠিকানাটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে লিখতে হবে। যদি এটার মধ্যে গরমিল থাকে আপনি ভিসা পাবেন না এবং বেশিরভাগ মানুষের ভিসা না পাওয়ার কারণ হচ্ছে এই প্রেজেন্ট অ্যাড্রেসের তথ্যের মধ্যে গরমিল। ভিসা অ্যাপ্লিকেশন বাতিল হওয়ার আরেকটা কারণ হতে পারে আপনার ছবি। আপনি যদি আগে ভিসা নিছেন এরকম কোন ছবি দিয়ে অ্যাপ্লাই করেন তাহলেও ভিসা অ্যাপ্লিকেশন বাতিল হতে পারে। অথবা আপনি অনলাইনে আপলোড করার সময় ছবি দিয়েছেন একটা, আর যখন ফর্মটা প্রিন্ট করছেন সেখানে ছবি লাগাইছেন আরেকটা, তাহলেও আপনার ভিসা অ্যাপ্লিকেশন বাতিল হতে পারে। অনেকেই আছেন ভিসা যে ছবিটা তোলেন সেখানে চশমা পরে থাকেন বা হিজাব থাকে, কান দেখা যায় না,
সে এবং সাদা জামা পরে থাকেন, এইসব কারণেও কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হতে পারে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর ছবি হবে 2x2, আর ছবি কখনোই আপনি পুরাতন ছবি দিবেন না, সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করেন আর না করেন চেষ্টা করবেন আপনি গত 1-2 মাসের মধ্যে ল্যাব প্রিন্ট ছবি এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে আপলোড করতে, এবং ল্যাব প্রিন্ট ছবি প্রিন্ট করে সেটা আপনি ফর্মে লাগাবেন, আর পুরনো ছবি দিবেন না। এই তিনটা জিনিস খেয়াল রাখলে ছবির ক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না। প্রায় মানুষের নক পায় যারা আমাকে বলে যে তাদের ইন্ডিয়ান এম্বাসি ভিসা দিচ্ছে না, ভিসা কমা দিচ্ছে, এই কারণে দিচ্ছে না, ওই কারণে দিচ্ছে না। তা আমি চেক করে দেখছি বেশিরভাগ মানুষের ভিসা অ্যাপ্লিকেশন যে ফর্মটা থাকে সেখানে যে তথ্যগুলো থাকে, হতে পারে বাবার নাম, মায়ের নাম, গ্রামের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই তথ্যগুলা তার পাসপোর্টে যে তথ্য আছে সেটার সাথে কিছু না কিছু জায়গায় ভুল করে ফেলে। হয়তো নামের আগে মোহাম্মদ আছে পাসপোর্টে, ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে নাই, বাবার নাম অন্যরকম করে লিখে ফেলছে, এবং বেশিরভাগ এটা দোকান থেকে অ্যাপ্লাই করে, ফলে তারা এগুলো যত্ন নিয়ে দেখে না এবং মানুষজন এই কারণে ভিসা পায় না। এটা একটা সমস্যা। এরপর যে কারণটা আছে সেটা হচ্ছে পাসপোর্ট। ধরেন আপনার আপনার নাগরিকত্ব দুই দেশে, আপনি আমেরিকারও নাগরিক, বাংলাদেশেরও নাগরিক। তা আপনার যদি আরেকটা যে পাসপোর্ট আছে, এই ইনফরমেশনটা আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন উল্লেখ করতে হবে। এবং আপনার যদি অন্য দেশের না হোক, বাংলাদেশে আগের কোনো পাসপোর্ট থাকে, সেই পাসপোর্টটাও ভিসা অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে, এবং সেই পাসপোর্টের পূর্ববর্তী পাসপোর্ট নাম্বারটা যদি অ্যাড করার অপশন থাকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে, সেখানে আপনাকে উল্লেখ করতে হবে। এবার ধরেন আপনার পাসপোর্ট হারাই গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা বাদে সমস্যা হতে পারে। আপনার পাসপোর্ট হারাই গেছে, আপনি একটা জিডির কপি দিয়ে অ্যাপ্লাই করে দিয়েছেন। আমি অসংখ্য ভিডিও দেখছি, একটা পাসপোর্ট হারাই গেছে, জিডির কপি দিয়ে অ্যাপ্লাই করছে, তারা ভিসা পাচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, পাসপোর্ট হারাই গেলে সাথে সাথে পাসপোর্ট অফিসে গিয়ে একটা লস সার্কুলার কপি নিতে হবে এবং জিডির কপি নিতে হবে। এই দুইটা ডকুমেন্ট নিয়ে তারপর আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দেন, তাহলে হারানো পাসপোর্ট আপনি ভিসা পাওয়ার চান্স থাকে। তবে আমি বিভিন্ন জনের ভিডিও দেখছি হারানো পাসপোর্ট দিয়ে তারা অ্যাপ্লাই করছে, মানে হারানো পাসপোর্ট তাদের কাছে নাই এবং এখানে আগে ইন্ডিয়ার ভিসা ছিল, তাদের ভিসা পাইতে অসুবিধা হচ্ছে। তো অনেকে আছে বারবার অ্যাপ্লাই করে ভিসা পাইছে। তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আপনি এই জন্য ভিসা অ্যাপ্লিকেশন করার সময় আপনার পুরো পাসপোর্ট হাইড না করেন। বাংলাদেশে একটা কমন সমস্যা, আমাদের এনআইডির সাথে আমাদের পাসপোর্টের ডকুমেন্টের হয়তো মিল থাকে না, বা আমার নামের মিল থাকে না। আমাদের সার্টিফিকেটের যে নাম, সার্টিফিকেটের যে বাবার নাম, আমাদের পাসপোর্টে হয়তো আরেক রকম, এনআইডিতে আরেক রকম, আমাদের আবেদন ফর্মে লিখতেছে আরেক রকম। এই জিনিসগুলোতে যদি কোনো গড়মিল হয়, তাহলেও আপনার ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে। আগে একটা সুযোগ ছিল 300 টাকা দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার সময় কালেক্ট করে নেওয়া যেত চট্টগ্রামে। ঢাকায় এটা আছে কিনা আমি জানি না। আপনারা চেষ্টা করবেন আপনাদের যে এনআইডি সেই অনুসারে যেন আপনার সার্টিফিকেট থাকে, সেটা অনুসারে যেন পাসপোর্ট থাকে, সেটা অনুসারে যেন আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা হয়। শুধু এটা ইন্ডিয়ার ক্ষেত্রে না, যে কোনো দেশের ক্ষেত্রেই আপনার ডকুমেন্টগুলো সবগুলা কারেক্ট হওয়া জরুরি। এটা যদি না হয়, সেক্ষেত্রে আপনার ভিসা পাইতে সমস্যা হতে পারে। ভিসা অ্যাপ্লিকেশন করতে গিয়ে আরেকটা জটিলতা যেটা তৈরি হয় সেটা হচ্ছে এনওসি নিয়ে। বাংলাদেশের বেশিরভাগ প্রতিষ্ঠানই প্রফেশনাল না বা খুব বড় মাপের প্রতিষ্ঠান না, সেসব প্রতিষ্ঠানে এনওসি দেওয়ার কোনো সিস্টেম নাই। তো মানুষজন কি করে, কম্পিউটারের দোকানে যায়, ওদের থেকে অ্যাপ্লাই করে এবং ওদেরকে বলে আমার একটা এনওসি তৈরি করে দেন। তো কম্পিউটারের দোকানদাররা কি করে, একই এনওসি, একই কোম্পানির নাম, একই কোম্পানির ঠিকানা, একই কোম্পানির ইমেল দিয়ে শত শত মানুষকে এনওসি তৈরি করে দেয়, এবং ইন্ডিয়ান এম্বাসি বুঝতে পারে এগুলো ফেক, ফলে আপনাকে ইন্ডিয়ান এম্বাসি ভিসা রিজেক্ট করে দেয়। এক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনার প্রতিষ্ঠান যত ছোট বা বড় হোক, যে একজন ডিজাইনার দিয়ে আপনি ওই প্রতিষ্ঠানের নাম দিয়ে, লোগো দিয়ে, ঠিকানা দিয়ে, ফোন নাম্বার দিয়ে একটা এনওসি তৈরি করবেন এবং সেই এনওসিটা আপনি ইন্ডিয়ান এম্বাসিতে জমা দিবেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ফেক এনওসি দেওয়ার কারণে ইন্ডিয়ান এম্বাসি তো বুঝে যায়, আর যাদের সন্দেহ হয় তাদেরকে তারা কল দিয়ে যদি ওই এনওসিতে থাকা আপনার প্রতিষ্ঠানের যে কর্মরত কর্মকর্তারা আছেন তাদের নাম্বার যদি না পায়, সেক্ষেত্রে আপনার এনওসিটা বাতিল করে দেয় এবং আপনাকে ভিসা দেয় না। আরেকটা বিষয়, আপনি যদি আজকে ভিসা অ্যাপ্লিকেশনটা করেন, মানে আপনি ফর্ম ফিল আপটা করেন, আজকে কি এনওসি দিবেন? অবশ্যই না। আপনি যেদিন আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিবেন, আপনি এনওসিতে দেখাবেন আপনি ওই ডেটে 2-1 দিন আগে থেকে আপনি ছুটি, অফিস থেকে ছুটি নিয়েছেন। এনওসিতে সেইভাবে তারিখটা লেখা থাকতে হবে। ধরলাম আমি এখন কম্পিউটারে বসছি, আমি এখন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফিল আপ করতেছি। আমি ফিল আপ করলাম, আমি ডেট পাইছি জমা দেওয়ার 2 মাস পরে, তাহলে আমাকে 2 মাস পরের এনওসি নিতে হবে অফিস থেকে, আজকের ডেটের এনওসি না। এটা অবশ্যই খেয়াল রাখবেন, এবং এই জিনিসটা ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলি, সেটা হচ্ছে মেডিকেল ভিসার ক্ষেত্রে যে ঝামেলাটা হচ্ছে এখন। ধরলাম আপনি চেন্নাইয়ের অ্যাপোলোতে ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিছেন, সেই অ্যাপয়েন্টমেন্টটা আপনি এখন এই মুহূর্তে নিলেন, কিন্তু আপনি ডাক্তার দেখাবেন হচ্ছে আসলে চেন্নাইয়ের সিএমসি হসপিটালে। তা আপনি কি করলেন, চেন্নাই যাওয়ার পরে অথবা আপনার এই যে আবেদন ফর্ম আছে সেই আবেদন ফর্মে আপনি সিএমসি হসপিটালের উল্লেখ করলেন, তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্ট জমা দিচ্ছেন যেটা সিএমসি অ্যাপোলোর, আর আপনি আবেদন ফর্মে লিখে দিচ্ছেন সিএমসি হসপিটালের ঠিকানা, অথবা আপনি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন অ্যাপোলোর এবং আবেদন ফর্মে দিচ্ছেন অ্যাপোলো, কিন্তু গিয়ে ডাক্তার দেখে আসেন সিএমসি তে,
এই ক্ষেত্রেও আপনার ভিসা তো পাইতে সমস্যা হতে পারে এবং পরবর্তীতে আপনি হয়তো একবার চলে যেতে পারবেন ভিসা পেয়ে। যখন আপনি যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই হসপিটালে ডাক্তার না দেখাই অন্য কোথাও ডাক্তার দেখাবেন, আপনি সেটা আর মতো যখন রেজিস্ট্রেশন করবেন না, যেটা ফরেন রেজিস্ট্রি অফিসে গিয়ে জানাবেন না, তারা থেকে অনুমতি নেবেন না, পরবর্তীতে আপনার ভিসা পাইতে জটিলতা তৈরি হতে পারে এবং অসংখ্য মানুষ এই কারণে এখন ভিসা পাচ্ছে না। এটাকে ইন্ডিয়ান এম্বাসি ভিসা শর্ত লঙ্ঘন হিসেবে দেখতেছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং ভিসা শর্তের মধ্যে থাকে আরো অনেক কিছু খুঁটিনাটি বিষয়, আমি সেই কারণগুলো একটা একটা করে বলবো। এরপর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনার ভিসা আবেদন ফর্ম, সেটা যে ভিসাই হোক, ট্রাভেল ভিসা হতে পারে, মেডিকেল ভিসা হতে পারে, এন্ট্রি ভিসা হতে পারে, প্রত্যেকটা ভিসা আবেদন ফাইল কিভাবে সাজাবেন, কোন ডকুমেন্টের পর কোন ডকুমেন্ট দিবেন সেটা একটা তালিকা আছে। সেটা একটা পোস্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর এখানে আমি ছবিতেও দেখাচ্ছি। এই অনুসারে ফাইল সাজাতে হবে। এটা হয়তো আপনার হাই কমিশন বেদে ফাইল কিভাবে সাজাবেন সেই নিয়মটা একটু ভিন্ন হতে পারে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, আপনি যেন ফাইলটা ঠিকঠাক ভাবে সাজাই দেন, না না হলেও ভিসার পাওয়ার ক্ষেত্রে ঝামেলা হতে পারে। যদি এটা খুব বড় কোনো কারণ না, বাট এটা মাথায় রাখা ভালো যে ভিসার ফাইলের একটা অর্ডার থাকে, সেই অর্ডার অনুসারে যেন আপনি ভিসা অ্যাপ্লিকেশনটা জমা দেন। অনেকেই আছে পাসপোর্টে তাদের একটা নাম থাকে, মানে হয়তো রাকিব, মানে কোনো মোহাম্মদ নাই, আহমদ নাই, শুধু রাকিব। তো এই ধরনের নাম যাদের আছে পাসপোর্টে একটা নাম, তারা কি করে গিভেন নেম, মানে অ্যাপ্লিকেশন ফর্মে গিভেন নেম এবং সারনেমের জায়গায় রাকিব রাকিব দুইবার লিখে দেয়। এটাও ভিসা পাওয়ার ক্ষেত্রে ঝামেলা হতে পারে, আমি ইউটিউবে বড় ভাইয়ের ভিডিওতে দেখছি। সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে, গিভেন নেমটা দেওয়া বাধ্যতামূলক, সারনেমটা দেওয়া বাধ্যতামূলক না। আপনি শুধু গিভেন নেমটা বসাবেন, সারনেমটা দিবেন না, তাহলে আপনার কোনো ঝামেলা হবে না। আপনি এইভাবে অনেকে ভিসা পাচ্ছে, এটা কোনো বড় কোনো সমস্যা না। যদি আপনার সিঙ্গেল নাম থাকে, আপনি শুধু গিভেন নেমে আপনার নামটা বসাবেন এবং যাদের নাম নেমে দুইটা আছে তারা অবশ্যই মোহাম্মদ আলী এটা গিভেন নেমে দিলে আর একটা সারনেমে দিবেন, তাহলে আপনার কোনো ঝামেলা হবে না। অনেকে আছেন আগে হয়তো ভিসা নিছেন, কোনো অসুবিধার কারণে, কোনো সমস্যার কারণে ভারত যেতে পারেন নাই, আপনার শরীর খারাপ ছিল, ঝামেলা ছিল, পরীক্ষা ছিল, সেক্ষেত্রে পরবর্তীতে ভিসা পাইতে জটিলতা তৈরি হয়। এক্ষেত্রে যেটা করতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে একটা পোস্টের লিংক দিচ্ছি, এখানে একটা অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটার একটা নমুনা আছে। আপনি এটা দেখে দেখে একটা অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলবেন যে আপনি এই কারণে ভিসা অ্যাপ্লিকেশন, ভিসা নেওয়ার পরও আপনি ইন্ডিয়া যেতে পারেন নাই, এই অ্যাপ্লিকেশনটা পরবর্তীতে ভিসা নেওয়ার সময় জমা দিবেন, তাহলে আশা করি আপনার ভিসা পাওয়ার জন্য কোনো সমস্যা হবে না। তারপর চেষ্টা করবেন কখনো যদি আপনি ভিসা নেন, সেটা যে দেশেরই হোক, অন্তত একবার হইলেও সেই দেশের সাথে ঘুরে আসতে, তাহলে পরবর্তীতে আপনার ভিসার জন্য ঝামেলা তৈরি হবে না। আমাদের দেশে আমি আগে যেটা বলছি একটা সমস্যা আছে, নামের সমস্যা। এই দেখ, মার নাম একরকম, বাবার নাম একরকম। আগে হয়তো আপনি ভিসা করছেন, সেখানে আপনার মার নাম একরকম ছিল, ডকুমেন্টে একরকম ছিল, এনআইডিতে একরকম ছিল, এখন চেঞ্জ করছেন। এই ধরনের কোনো পরিবর্তন যদি আপনি পাসপোর্টে করে থাকেন, নতুন পাসপোর্টে, আগের পাসপোর্টের সাথে সেই তথ্য না মিলে, তাহলেও ভিসা পাইতে ঝামেলা হতে পারে। এক্ষেত্রে আপনাকে কোর্ট এফিডেভিট জমা দিতে হবে এবং প্রপার ডকুমেন্টগুলো জমা দিতে হবে। আপনার পুরান পাসপোর্ট আপনি জমা দিবেনই এবং কোর্ট এফিডেভিট জমা দিবেন যে আপনি এই কারণে নাম চেঞ্জ করবেন। শিশির দেব ভাই, উনি অনেক বড় ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর, ওনার ভিডিও দেখছিলাম আমি, উনি 2-3 বার অ্যাপ্লাই করার পরে ভিসা পায়নি, পরে কোড এফিডেভিট দিয়ে ওনার নাম পরিবর্তন বা এরকম বয়স পরিবর্তন কিছু একটা ঝামেলা ছিল, সেটা সলভ করে উনি তারপর ভিসাটা পাইছে। এই ভিসার ক্ষেত্রে যেটা বলছিলাম, আপনি যদি একটা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট অন্য হসপিটালে ডাক্তার দেখান, সেক্ষেত্রে ভিসা পাইতে ঝামেলা হতে পারে। সেরকম ধরেন আপনি গেছেন টুরিস্ট বিষয়ে, আপনি গিয়ে ডাক্তার দেখানো শুরু করলেন, আপনি ওখানে গিয়ে অপারেশন করে আসলেন, আপনার ফেরার সময় ইমিগ্রেশন অফিসার সেটা বুঝতে পারছে এবং আপনাকে তখন ব্ল্যাক সিল দিতে পারে, আপনি গিয়ে ওখানে গিয়ে চাকরি করা শুরু করছেন। অথবা আপনি টুরিস্ট ভিসা গিয়ে রোমানিয়ার এম্বাসি ফেস করতেছেন, ডাবল এন্ট্রি ভিসা যেটা যাওয়ার কথা ছিল সেটা আপনি করতেছেন না। এই ধরনের ঝামেলা যদি আপনি করেন, তাহলে আপনার পরবর্তীতে ভিসা পাইতে জটিলতা হতে পারে। সেটা হচ্ছে এম্বাসি আপনাকে স্পেসিফিক বলবে না, তবে এইসব কারণে অনেকেই ভুক্তভোগী আছে। আমরা জানি আমরা টুরিস্ট ভিসা গিয়ে ভারতে একটা 3 মাস থাকতে পারি, 3 মাসের বেশি যদি আপনি একদিনও থাকেন, 25,000 রুপি ফাইন দিয়ে আপনাকে বাংলাদেশে আসতে হবে। আপনি হয়তো বাংলাদেশে আসলেন 25,000 রুপি ফাইন দিয়ে, এই যে আপনি একদিন তাদের নিয়ম ভঙ্গ করছেন, বিশেষ শর্ত ভঙ্গ করছেন, আপনি জরিমানা দিয়ে আসছেন, সেই কারণেও আপনার পরবর্তীতে ভিসা পাইতে ঝামেলা হতে পারে। আমরা সাধারণত ভিসা অ্যাপ্লিকেশন করার সময় কলকাতায় একজনের রেফারেন্স নাম্বার দিই, আমরা কোথায় কোথায় যাবো একটা রেফারেন্স নাম্বার দিই। বর্ডারে বেনাপোলে যাওয়ার সময় আমাদের একটা স্লিপ দেয়, ওই স্লিপে আমাদের নাম, আমরা কোথায় যাব, কার কাছে যাব, সেই ফোন নাম্বার দিতে হয় এবং কাউকে কাউকে ইমিগ্রেশন অফিসার জেরা করে সে কোথায় যাবে, কার কাছে যাচ্ছে। এইসব তথ্যের কোথাও যদি ইমিগ্রেশন অফিসারের মনে হয় যে আপনি ভুলভাল তথ্য দিচ্ছেন, তথ্যের মধ্যে গরমিল আছে, তাহলেও পরবর্তীতে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে, সেটা আপনি বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন সবসময় সঠিক তথ্য সব জায়গায় একই রকম তথ্য দিতে, যাতে আপনাকে জিজ্ঞাসাবাদ করলে আপনি নার্ভাস না হন বা আপনাকে দেখে সন্দেহ করার কোনো কারণ না থাকে। কেন বলে আসার সময় বাংলাদেশে আমরা ঢুকি, তখন খুব তাড়া থাকে এবং বাংলাদেশি ইমিগ্রেশনে খুব তাড়াহুড়া করে এইসব দেখার কারণে অনেকেই পাসপোর্টে হয়তো এন্ট্রি সিল বা এক্সিট সিল এগুলো না নিয়ে বাংলাদেশে ঢুকে যাচ্ছে বা বাংলাদেশ থেকে বেরোয় যাচ্ছে।
বাংলাদেশ থেকে বের হওয়া আসলে সম্ভব না টেকনিক্যালি, কারণ ইন্ডিয়া থেকে ফিরে দিবে। বাট বিশেষ করে আপনি ইন্ডিয়া থেকে যখন বের হয়ে গেলেন, আপনি এক্সিট সিল না নিয়ে বা বাংলাদেশে এন্ট্রি করলেন, সিল নেন নাই, এইরকম যদি হয়, এই জিনিসটি যদি কোনোভাবে ইমিগ্রেশনে বা ধরা পড়ে, বা পাসপোর্ট অ্যাপ্লিকেশন যখন আপনি করছেন, ভিসার জন্য অ্যাপ্লিকেশন যখন করছেন, কেন ধরা পড়ে, পরবর্তীতে আপনার ভিসা পাইতে তাও সমস্যা হতে পারে। যেসব খুবই ছোট সূক্ষ্ম বিষয়, খুঁটিনাটি বিষয়, এগুলো হয়তো কেউ করেন না, বাট কেউ যদি করেন তাদের সমস্যা তৈরি হতে পারে। সেই জায়গা থেকে আমাদের এইসব বিষয় নিয়ে সতর্কতা থাকা অবশ্যই জরুরি। ইন্ডিয়ান ভিসা ফর্মে একটা জিনিস খেয়াল করবেন, ছবির নিচে একটা সাইন করতে হয় এবং নিচের দিকে এসে আরেকটা সাইন করতে হয়। তো আপনার পাসপোর্টে যে সাইনটা আছে, মানে আমাদের পাসপোর্টে যে পেজে ছবি আছে, সেখানে নিচে যে সাইনটা আছে, আমাদের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের যে দুটো সাইন দিতে হয়, সেই দুটো সাইন অবশ্যই পাসপোর্টের মতো হতে হবে। এখন ধরেন আপনি পাসপোর্টের এখানে সাইন আছে বাংলায়, আপনি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে লিখছেন ইংরেজিতে, অথবা পাসপোর্টের সাইন আছে একটা শব্দে, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে লিখছেন পুরো নাম, তাহলেও আপনার ভিসার জন্য সমস্যা হতে পারে। কারণ এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে আপনার পাসপোর্টের সাইনটা যেভাবে আছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে সাইনটা ঠিক একইভাবে হতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় রেফারেন্স হিসেবে বাংলাদেশের একজন নাম্বার আর ইন্ডিয়ান একজনের নাম্বার দিতে হয়। ধরেন আপনি এখানে এমন একটা হোটেলের নাম্বার দিলেন, বা এমন একটা ব্যক্তির নাম্বার দিলেন, বা এমন একটা নাম্বার দিলেন যে নাম্বারটা ভুল, এবং যে অ্যাড্রেসটা দিলে সেই অ্যাড্রেসটা ফেক, এবং এইটা নিয়েও কিন্তু ঝামেলা হতে পারে। তো আপনারা চেষ্টা করবেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে যে রেফারেন্স নাম্বারটা দেন সেটা পরিচিত কারো, পরিচিত কোনো হোটেলে দিতে, এবং নাম্বারটা যেন অ্যাকুরেট হয়। এবং লাস্টের দিকে কিন্তু আমাদের এই জায়গায় আবার অ্যাড্রেস দিতে হয়, রেফারেন্স নাম্বারটা যে অ্যাড্রেসে দিবেন এখানেও সেই অ্যাড্রেসটা দিবেন, এবং বর্ডারে যে কাগজটা ফিল আপ করবেন সেখানেও সেম অ্যাড্রেসে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে সব জায়গায় যদি সেম অ্যাড্রেস থাকে, এবং আপনাকে যখন ইমিগ্রেশনে জিজ্ঞেস করবে আপনি কোথায় যাবেন, আপনি যখন ঠিকঠাক বলতে পারবেন, তাহলে কোনো সমস্যা হবে না। মানে এটা খুব সিরিয়াস বিষয় না। আপনি চেষ্টা করবেন আপনার জন্য সবগুলো অ্যাড্রেস বা সবগুলো নাম, সবগুলো ফোন নাম্বার ঠিকঠাক থাকে। ধরেন ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ আছে বাংলাদেশ থেকে আপনি কখনো স্যাটেলাইট ফোন নিতে পারবেন না, এবং ভিসার নিচে সুন্দর করে লেখা আছে আপনি কোনো রেস্ট্রিক্টেড এরিয়া যেতে পারবেন না। ধরুন আপনি বর্ডারের এমন কোনো সংবেদনশীল জায়গায় চলে গেলেন, সেখানে তাদের রাষ্ট্রীয় বাহিনীর কোনো কাজকর্ম চলতেছে, এবং সেখানে আপনি ধরা পড়ছেন, এবং সেটা লোকাল পুলিশ আপনাকে গেছে, আপনার হয়তো গ্রেফতার করেন, আপনি চলে আসছেন, কিন্তু আপনাকে তারা একটা তার পাসপোর্টের ডকুমেন্টটা নিয়ে একটা ইন্টারনালি একটা তালিকায় রেখে দিবে, এবং পরবর্তীতে আপনি অ্যাপ্লাই করে যাবেন, আপনি ভিসা পাবেন না। যেহেতু ওটা বিদেশ, আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে এই জিনিসগুলো, ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখা জরুরি, যেন আপনি তাদের কোনো লভঙ্গ না করেন, এবং পরবর্তীতে আপনি নিজেই কোনো বিপদে না পড়েন। কিছু কিছু বিষয় লেখা থাকে ভারতের প্রবেশের 14 দিনের মধ্যে FRRO তে রেজিস্ট্রেশন করতে হবে, মানে ফরেন রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করে আসতে হবে। এটা মূলত পুলিশ সুপার অফিসের কাছাকাছি থাকে, আপনি যে এরিয়াতে যাবেন সেখানে থানায় জিজ্ঞেস করে নিলেই হবে FRRO কোথায় আছে, অথবা অনেক জায়গায় অনলাইনে এখন অ্যাপ্লাই করা যাচ্ছে, বিশেষ করে মেডিকেল ভিসার ক্ষেত্রে। তো যে বিষয়ে যে শর্ত থাকে যে আপনাকে FRRO তে রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে আপনাকে গিয়ে রেজিস্ট্রেশনটা করে আসতে হবে। আপনি যদি রেজিস্ট্রেশনটা না করেন বা ভিসার শর্তটা লঙ্ঘন করেন, তাহলে আপনার সমস্যা হতে পারে। ভিসা অ্যাপ্লিকেশন করার সময় আমাদের যে এজেন্টরা বা দোকানদাররা আমাদের ভিসা অ্যাপ্লিকেশন করে দেন, ওনারা আমার মনে হয় না জানতে চান আপনার পাসপোর্টের মেয়াদ 6 মাস আছে কিনা। তো আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশনটা করতেছেন, আপনি দেখবেন আপনার পাসপোর্টের মেয়াদ 6 মাস আছে কিনা। 6 মাস যদি মেয়াদ না থাকে, আপনি তাহলে ভিসা অ্যাপ্লিকেশন করার দরকার নেই, কারণ এই 5-6 মাসের কম মেয়াদি পাসপোর্টে আপনাকে কখনোই ভিসা দিবে না। সেক্ষেত্রে আপনি আবার নতুন করে পাসপোর্ট করে অ্যাপ্লাই করতে হবে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন আপনার পাসপোর্টের যেন মেয়াদ থাকে। আপনারা যদি ঢাকার যমুনা আইপ্যাকে ভিসা অ্যাপ্লিকেশন জমা দিয়ে থাকেন, সেখানে দেখবেন দালাল থেকে দূরে থাকতে বলা আছে, এবং চট্টগ্রামে একজনকে আমি দেখছি তার প্রচারণা চালায় যে কোনো দালালের মাধ্যমে যেন আপনি কন্ট্যাক্ট না করেন, এবং তারা এটা নিয়ে হুঁশিয়ারি দিয়ে রাখছে। তো অনেকেই বলেন দালালের মাধ্যমে ভিসা করেন, আমি আসলে এগুলো বুঝতে পারি না আসলে কেমনে করে বা কিভাবে সম্ভব। কিন্তু আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে, যেহেতু একটা বিদেশি একটা এম্বাসি, আমি চট্টগ্রামে দেখছি এরকম ফেক ডকুমেন্ট দিছে বিসিএস ভিসার জন্য, পরে পুলিশ ডেকে তাদের গ্রেফতার করা হয়েছিল ওই টাইমটাতে। এই নিউজটা খুব ফেসবুকে অনেকদিন দেখছি আমি, মানে মানুষজন খুব হাসাহাসি করতেছিল। তো ভিসা করতে গিয়ে সে গ্রেফতার হয়ে গেছে। তো আপনি কখনো কোন দালালের মাধ্যমে ফেক ডকুমেন্ট দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে ভিসা নেওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি ব্ল্যাকলিস্টেড হন, তখন পরবর্তীতে কিন্তু ভিসা পাওয়া আপনার জন্য অসম্ভব হয়ে যেতে পারে। ধরেন আপনি বিয়ে করছেন, আপনার কিন্তু পাসপোর্টটা করে ফেলছেন 2 বছর আগে, পাসপোর্টে লেখা আছে সিঙ্গেল। তো আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতেছেন, সেখানে দিচ্ছেন ম্যারিড, এবং একই সাথে হয়তো আপনার ওয়াইফও ভিসা অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে, ওনার এখানে পাসপোর্টে হয়তো ম্যারিড আছে, কিন্তু উনি আপনার ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছে। এই ধরনের ক্ষেত্রে ধরেন আপনি এখন নতুন বিয়ে করছেন, অথবা আপনার বউর সঙ্গে অ্যাপ্লাই করতেছেন, সেক্ষেত্রে যেটা করবেন, আপনারা দুইজনই আপনাদের দুইজনের যে ম্যারেজ সার্টিফিকেট বা কাবিননামা আর এনআইডি, এগুলা একসাথে করে জমা দিবেন, যাতে ইন্ডিয়ান এম্বাসি বুঝতে পারে আসলে আপনার হাজবেন্ড ওয়াইফ। যদি এটা না করেন, ম্যারেজ সার্টিফিকেট বা কাবিননামা না দেন, কিন্তু আপনার হাজবেন্ডের ব্যাংক স্টেটমেন্ট আপনি দিয়ে দেন, ওয়াইফ হিসেবে আপনি ওনারটা নিয়ে নেন, তাহলে কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন বাতিল হওয়ার চান্স থাকে, তারা বুঝতে পারবে না। এবং আপনি যদি আপনার হাজবেন্ডের ব্যাংক স্টেটমেন্ট এবং
তার পেশার প্রমাণপত্র দেন, সেক্ষেত্রে তার আইডি কার্ড এবং তার এনওসি এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। মানে স্ত্রী হিসেবে আপনি যদি স্বামীর ডকুমেন্টে অ্যাপ্লাই করেন, আপনাকে মোট 3টা জিনিস দিতে হবে। আপনাদের কাবিননামা বা ম্যারেজ সার্টিফিকেট, আপনার স্বামীর তো ব্যাংক স্টেটমেন্ট দিবেন, তার নাম থাকবে, আপনার স্বামীর আইডি কার্ডের ফটোকপি দিবেন, আর আপনার স্বামীর যে অফিসের আইডি কার্ড আছে সেই আইডি কার্ডের ফটোকপি দিবেন। ধরেন আপনি এন্ট্রি কোড হিসেবে লিখলেন আগরতলা, আর আপনি যেখানে রেফারেন্স নাম্বারটা দেখেন ঠিক হোটেল ঠিকানা দিয়ে রাখলেন কলকাতা। এটা খুব মেজর কোনো সমস্যা না, কিন্তু আমি একজনের চ্যানেলে দেখছি, ওনাকে এটা নিয়ে প্রশ্ন করা হয়েছে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সময়। সেটা এক্ষেত্রে যেটা করতে পারেন, আপনি ধরেন কলকাতায় যাবেন কোনো সমস্যা নাই, কিন্তু পোর্ট দিচ্ছেন আপনি আগরতলা বা বাংলাবান্ধা চ্যাংরাবান্ধা যে কোনো একটা। তো আপনি যেই পোর্ট দিচ্ছেন সেই পোর্টের কাছাকাছি বা সেই এলাকার একটা হোটেলের ঠিকানা আপনি দিলেন, কিন্তু যাওয়ার সময় আপনি কলকাতায় যান, কলকাতায় থাকেন, কলকাতার হোটেলে থাকেন, কোনো সমস্যা নাই। আপনি যে হোটেলের নাম আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে লিখছেন সেই হোটেলে আপনাকে থাকতে হবে, আপনি বাধ্য না। কিন্তু চেষ্টা করবেন আপনি রিলেভেন্ট রাখতে, ইনফরমেশনটার জন্য কাছাকাছি থাকে আর কি, দেখে খুব অদ্ভুত মনে না হয়। আপনি যদি এই মুহূর্তে এয়ারফেয়ার চেক করেন, বাংলাদেশ থেকে থাইল্যান্ডের ভাড়া যত, কলকাতা থেকে আপনি 5-10 হাজার টাকা 15,000 টাকা কম পাইতে পারেন। মানে থাইল্যান্ডের কথা বলতেছি না, ওভারঅল অনেকগুলো দেশে। আমি এটা দেখে খুব অবাক হয়ে গেছিলাম। তো তখন মাথায় আসছিল যে বাংলাদেশের ঢাকা থেকে আমি ফ্লাইট না ধরে আমি যদি কলকাতা গিয়ে ফ্লাইট ধরি, বা আমাদের যারা মধ্যপ্রাচ্যের ভাইয়েরা আছেন কাজ করতে গেছেন, ওনারা যদি কলকাতা থেকে ফ্লাইট ধরে, তাহলে কিন্তু খুব কম রেটে পাইতে পারে। এক্ষেত্রে একটা ঝামেলা হচ্ছে, আপনি যদি ইন্ডিয়ান ট্রানজিট ভিসা না নিয়ে ট্যুরিস্ট ভিসায় গিয়ে কলকাতা থেকে থার্ড কোনো দেশে যান এবং আর না ফিরেন, সেক্ষেত্রে তারা এই ভিসাটাকে ট্রানজিট ভিসা হিসেবে দেখতে পারে। আপনি ট্যুরিস্ট ভিসা গিয়ে ট্রানজিট ভিসার সুবিধা নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনাকে ব্ল্যাকলিস্ট করা হতে পারে। তো এই বিষয়টা নিয়ে আমাদের সাবধান থাকতে হবে। মোটামুটি আমি যে কয়েকটা কারণ বলছি 30-32টা, এগুলোর কারণে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হতে পারে। তো আপনারা চেষ্টা করবেন দালালের মাধ্যমে করেন, নিজে করেন, যাকে দিয়েই করেন, সবসময় নিজে আপনার ডকুমেন্টে কি কি লিখতেছেন, কি নাম, আপনার কয় তারিখ যাচ্ছেন, কোন পোর্টে যাচ্ছেন, এগুলো একটা খোঁজখবর নিতে। তো আমার এই ইউটিউব চ্যানেলে আমি এরকম খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে ভিডিও বানিয়ে থাকি। আমার একটা ওয়েবসাইটও আছে, আমি এই ধরনের ব্লগগুলো এখানে লিখি। আর আমার এই পেজটা আছে, এই পেজে আমি প্রত্যেকটা সময় মানে কোনো নতুন আপডেট আসলে আমি খুঁটিনাটি বিষয় লিখি। আমার এই গ্রুপটা আছে, আপনার গ্রুপে যদি কোনো কিছু জানার ইচ্ছা হয় বা ভিসা অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতে ইচ্ছা করে বা ইন্ডিয়া ট্রেনের টিকিট, বিমান টিকিট সম্পর্কে জানতে ইচ্ছা করে, আপনি এখানে কমেন্ট করতে পারেন, আমি ফ্রি হয়েও তো দিয়ে দেবো। এই ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আপনি এটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা নোটিফিকেশনে যে বেল আইকনটা এখন বলে অন করে রাখতে পারেন। আপনারই লাভ, আপনি আপডেটগুলো পাই যাবেন। এবং আমার এটা করতে খুবই ভালো লাগে। আমি দীর্ঘ 5-7 বছর ধরে এই ঘোরাঘুরি করি বা আমার ঘুরতে ভালো লাগে, এবং ইনফরমেশন জন্য মানুষের যে কি ভোগান্তি সেটা আমি দেখি। সেই জায়গা থেকে আমি চেষ্টা করি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে আপডেটেড রাখতে।